স্বরূপ বিশ্বাসী বা কেন, এই প্রশ্নটার উত্তর আজ পর্যন্ত কেউ নেই। মানে স্বরূপ, হোয়াট আর স্বরূপ বিশ্বাস গট টু ডু উইথ টলিউড সিনেমা ফিল্ম? প্রথম কথার জায়গা হচ্ছে যে আবার তৃণমূলের কে কেন কোথায় অভিষেক কেন নেতা হলো, এই প্রশ্নের উত্তর কি দিতে পেরেছেন নাকি তৃণমূলের কেউ? এখন এত ক্ষোভ বিক্ষোভে নানান কথা বলছেন, যেমন খুশি সাজোর একটা দল, যেমন খুশি সাজো। তারা মানুষকে প্রথমে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের গল্প বলে ঠকিয়েছেন, তারপর যখন দাঁত নখ তাদের দেখতে পাওয়া গেছে তখন তারা নিয়ম কানুন করে তাদের বেঁধে ফেলেছেন। আর যদি কেউ কোনো কিছু নিয়ে ফেলে তারা বেরোতে পারেননি, বেঁধে রেখে দিয়েছে। কিন্তু এই যে বেঁধে রাখার প্রশ্নটা রুদ্রদা, এটা খুব মানে অনেকেই কিন্তু আজকে প্রশ্ন করছেন, কারণ যাদের কথা বলছো যে টেকনিশিয়ানরা, তারা তো ফেসলেস, তারা পেছনে কাজ করছেন পর্দার আড়ালে, তাদেরকে দেখা যাচ্ছে না, তারা চূড়ান্ত অত্যাচারিত, তারা এখন বলা শুরু করেছেন। যাদেরকে দেখা যেত, সেই সব স্টার যারা নক্ষত্র টলিউড ইন্ডাস্ট্রি, এবার প্রশ্নটা হলো এই যে রং বদলের মরশুম, সেখানে অনেকেই এখন বেরিয়ে এসে বলছেন যেটা তোমাদের সরকার বলেছে বা যেই প্রমিসটা তোমরা নিয়ে আসলে যে ভয় আউট ভরসা ইন, তো ভয়ের বাতাবরণটাকে তোমরা কাটাবার চেষ্টা করছো। কিন্তু একজন রাজ চক্রবর্তী, যিনি তৃণমূল কংগ্রেসের এমএলএ হলেন, রাজনীতিতে আসার পদার্পণ করার তার যে ডিসিশনটা, সেটা তো ব্যক্তিগত ডিসিশন, ভাবনা চিন্তা করার ডিসিশন। এটা কি ভয় চাপের ডিসিশন? একজন দেব, তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ হলেন, তিনি লড়াই করলেন, সেটা কি শুধুমাত্র ভয়ের ডিসিশন, নাকি সেটা তার নিজস্ব একটা ক্যালকুলেটেড ডিসিশন যে তিনি রাজনীতিতে পদার্পণ করছেন? একটা কোয়েল মল্লিক, তিনি রাজ্যসভার সাংসদ হচ্ছেন। একটা কাঞ্চন মল্লিক, তিনি এমএলএ হয়েছিলেন। একটা চিরঞ্জিত, তিনি এমএলএ হয়েছিলেন। দেবশ্রী রায় এমএলএ হয়েছে। এত নাম, মানে তারকারা তো লাইন দিয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনীতিতে পদার্পণ করলেন, সবাই ভয়। একদম একদম একদম। এই বিষয়ে কিন্তু একটা কথা না ভুলে গেলে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় 2015-16 সাল অবধি এমন একটা তার ক্যারিশমা ছিল, সেই ক্যারিশমার প্রতি যা আকর্ষণ ছিল, অনেক ভুলকে লোকের চোখে পড়তো না, বুঝতে পারতেন না। ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বা শেষ বেলায় এসে যখন সবকিছু দাঁতনখগুলো দেখতে পাওয়া যাচ্ছে, তখন এই আলোচনাগুলো অনেকেই করেছেন বা দেখতে পেয়েছেন বলেই করেছেন। কিন্তু তার আগে সেটা দেখতে পাওয়া সম্ভব ছিল না যে গরিব বাড়ি থেকে গরিব বাঁচাবার মানুষ হয়ে যারা ভোট দিলেন, যে জনগণ, তারা দেখলেন যে এই দলটা গরিব লুটের দলই হয়ে গেল। চাল ডাল রেশন কয়লা বালি চাকরি যে কোনো দিকেই তাকাবেন সেটা হচ্ছে পরিকল্পিত লুট। এটা পরে বুঝতে পারে, একটা মুখোশ সরে গেল, তারপর এটা বেরোলো। এবার কতটা বুদ্ধি প্রয়োগ করলে একটা মুখোশ কত দামি হয়, কতদিন মুখের উপরে আটকে থাকতে পারে, যারা মুখোশ বানাচ্ছেন এবং পরছেন তাদের উপর ডিপেন্ড করে। কিন্তু তাতে বিবেক জাগ্রত হলো না। না না না, একটা কথা বলি, একটুখানি কয়েকটা জিনিস একটুখানি বুঝতে হবে। এই যে আজকে যে কথাটা তুমি আমাকে করতে পারছো, এই কথাটা তুমি কাউকেই 2016 অব্দি করতেই পারতেন না। তুমি এই প্রশ্ন করলে সাধারণ মানুষই তোমার উপরে ক্ষিপ্ত হয়ে গিয়ে তোমায় ঘেরাও করতো। কি কার সম্বন্ধে কি বলছেন, দু একটা ভুল তো হতে পারে। সময়কে ভালো করে মানতে হবে, সময়কে। হ্যাঁ, আমরা ছাত্র রাজনীতি করে বড় হয়েছি, কয়েকজন অভিনেতা হিসেবে নাম হয়েছে, মানুষ ভালোবেসেছেন, তাদেরই সবটা ইচ্ছা, ঈশ্বরের আশীর্বাদ, সেটা পরে। কিন্তু অনেকেই অভিনেতা হিসেবে পরিচিতি পাওয়ার পর বা অন্য যে কোনো পরিচালক হিসেবে পরিচিতি পাওয়ার পর, যে সময় তৃণমূলের ডগমগ সংসার, সেই সময় এই অফারগুলো তারা ছাড়তে পারেননি। তাদের বলা হতো যে কিচ্ছু করতে হবে না, তোমার মতো ভালো লোককে মানুষ চায়, তুমি একটু বিধানসভায় যাবে, দু একদিন পার্লামেন্টে যাবে, একটা সম্মানজনক জায়গা। দেখুন, এই এমপি এমএলএ এগুলো হওয়ার সঙ্গে যে সম্মান জড়িয়ে নেই, এটা একটা বাচ্চা ছেলেও জানে যে নেই, এমনটা নয়, যে আছে, এটা সবাই জানে। এবার তার প্রতি একটা আকর্ষণ কারুর কারুর ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু যখন তারা দেখলেন যে তারা জিতে গেলেন এবং বেছে বেছে অধিকাংশ জন তাদের কাদের বাছা হলো, যারা প্রশ্ন করবে না, যারা নিজের সিনেমার জগৎ এবং জীবনটা ছাড়া একজন এমএলএর কাজ কি, একজন এমপির কাজ কি, একজন কাউন্সিলরের কাজ কি এবং কতটা পরিশ্রমের, সেটা জানবার যাদের সুযোগ হয়নি, বেছে বেছে তাদেরকেই কিন্তু করানো হলো, শুধু তাদের জনপ্রিয়তাটাকে বিক্রি করে। এবং তারা যখন এই কাজগুলো
মধ্যে জড়িয়ে গিয়ে আরাম পেতে শুরু করলেন, এটা বলতে কোনো দ্বিধা নেই। তারা দেখলেন যে আমার এলাকায় যেতে হচ্ছে না, কাজ করতে হচ্ছে না, এলাকার লোকেরা কাজ করে দিচ্ছে যারা তৃণমূলের। আসলে তারা কি করছিলেন? এই পছন্দের অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, দেখুন রাজনৈতিক ক্ষেত্রে যে কোনো কেউ প্রার্থী হতে পারেন, এই সমাজ থেকে যে কোনো মানুষ পারে। আসবেন, কিন্তু তৃণমূল বেছে বেছে সেই সমস্ত লোকজনদের নিয়ে আসতো যারা সমাজ নিয়ে প্রশ্ন তুলবে না, যারা শুধুমাত্র নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে আর এলাকা লুট করাবো আমরা তৃণমূলের ওই ক্রিমিনালদের দিয়ে, যাদের নেতার মতো দেখতে। এই ফাঁদটায় অনেকেই জড়িয়ে গেছেন। তখন হয়তো কোনো সুযোগ সুবিধা নিয়ে ফেলেছেন, তিনি বুঝতে পারেননি। না, আমি এই জায়গাটা আবার নাম করে এমনও বলি, কেউ কেউ রয়েছেন যারা সুযোগ সুবিধা না এটা প্রাপ্তি এটা না বুঝে নিয়েছেন, পরে বুঝতে পেরেছেন আর ফেরত দেওয়ার জায়গা নেই। এই ট্র্যাপটা তৈরি করা হয়েছিল এবং এই ট্র্যাপে অনেকে জড়িয়ে গেছেন। আবার বলছি, দেখুন বাইরে থেকে না অনেকগুলো কথা বলে দেওয়া খুব সোজা, কিন্তু অভ্যন্তরে এসে ভেতরের দিক থেকে কি ঘটছে, কি পরিবেশ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা দিকে ভয়ঙ্কর রকম একজন বুদ্ধিমান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি অ্যাক্ট করেছিলেন। তিনি খুঁটিনাটি বেশ কিছু বিষয় যেটা অত্যন্ত মানবিক দেখতে লাগে সেই বিষয়গুলোকে তিনি নজরে নিয়ে আসতেন। যে কোনো এমপি এমএলএ বা কোনো স্বচ্ছ ব্যক্তিকে তিনি পরিষ্কার এসে বলতেন, তোমার মায়ের কালকে শরীর খারাপ হয়েছিল শুনলাম, কেমন আছেন? এটা ট্রিক একটা, সেটা তো একটা পার্সোনাল, এটা একটা ট্রিক। আবার বলছি, এটা একটা পরিকল্পিত ট্রিক। উনি জানেন এই কথাটা বললে এই মানুষটা আমার দিকে দ্বিতীয়বার সন্দেহের চোখে তাকাবে না, কিন্তু এটা একটা ট্রিক। এটা এবং এই যে আমি একটা উদাহরণ দিই, ইমন চক্রবর্তী সঙ্গীত শিল্পী, যিনি এতদিন ধরে রাজনীতির অলিন্দে ছিলেন না, কিন্তু এই বছর আমরা দেখলাম প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে রাজনৈতিক প্রচারে ছিলেন তৃণমূল কংগ্রেসের। এবং সেখানে আমি একটি ইন্টারভিউতে তাকে বলতে শুনলাম যে তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী তিনি আমার মা ক্ষেত্রে ফোন করেছেন, এই যে ব্যক্তিগত টাচ, এটাতে আমি খুব অভিভূত। এটাকে তুমি বলছো একটা ট্রিক? আমি বলছি তো এটা ট্রিক একটা। এবার এই ট্রিকে আমি পা দেব কি দেব না, আমি আমার বুদ্ধি প্রয়োগ করব কি করব না, সেটা একজন ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি কারুর থেকে সুবিধে নেব কি নেব না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি যদি নিয়ে ফেলি একবার, তাহলে আমি প্যাঁচটার মধ্যে পড়ে গেলাম। এটা মাথায় রাখতে হবে। 2016 সালের পর থেকে চূড়ান্ত বড় ক্ষমতা, দায়িত্ব, মানে তখন ডগমগ প্রায় সংসার, সেই সময় আমি কি করে বেরিয়ে আসতে পারলাম? যদি আমি আনডিউ কোনো অ্যাডভান্টেজ যা আমার যোগ্যতার বাইরে, তা যদি আমি গ্র্যাব করতাম, নিতাম, তো তাহলে আমি বা আমরা, আমার মতো অনেকে, তারা বেরিয়ে আসবার স্পর্ধা বা সাহস দেখাতে পারতেন না। তখন ছাড়লে কেন? সিদ্ধান্তটা কেন? খুব সিম্পল।